গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। ঠিক যেন দুখানা নুপুর পড়া হাড়ের পা মেতে উঠেছে নাচের আনন্দে। পর মুহূর্তেই বিকট এক হাসির দমক, আর্তনাদ করে নলিন ছুটল বাইরের দরজার দিকে। নাচের ঘুঙুর ও হাসির আওয়াজ তখনও চলছে। তারা বেশ বুঝতে পারল নুপুর পড়া হাড়ের পা নাচতে নাচতে এগিয়ে আসছে তাদের দিকে। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের গল্প অবলম্বনে ভূত পেত্নীর কথা। আজকের গল্পের মূল চরিত্রে শুভ ও সমৃদ্ধি। গল্পে পোস্টার ডিজাইনিং রূপ, গল্পের ভাষান্তর ও স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা। সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের গল্প অবলম্বনে ভূত পেত্নীর কথা। আমাদের পাড়ার বংশী দাদু আমাদের ছোটদের কাছে খুব প্রিয়। ছুটির দিনে সন্ধে হলেই আমরা দাদুর দপ্তরে হাজির হতাম। কিছুই না, নানা রকমের অদ্ভুত সব গল্প শোনার জন্য। আসলে দাদু তার সারা জীবনে অনেক দেশ অনেক জায়গা ঘুরেছে, তাই দাদুর কথায় যেসব গল্প তিনি আমাদের শোনাতেন সেগুলো কোনোটাই মিথ্যে নয়, সব কটাই নাকি একদম সত্যি, তার নিজের চোখে দেখা। যদিও আমাদের মধ্যে অনেকেই সেটা বিশ্বাস করতো না। যাক সেসব কথা। তা আমাদের সবে এবারে গরমের ছুটি পড়েছে, আর আজ আবার বিকেল থেকে ঝোড়ো হাওয়া আর আকাশ কালো করে এসেছে। সন্ধ্যের আগে হালকা বৃষ্টিও শুরু হলো। তাই এই কালবৈশাখীর সন্ধ্যেতে দাদুর গল্প হবে না তা কি করে হয়? তাই আমরা একবারে দল বল মিলে সন্ধ্যের আগেই পৌঁছে গেছি দাদুর দপ্তরে। হ্যারিকেনটা হালকা বাড়িয়ে দাদু সবে মাত্র মাদুরে এসে বসেছে। অমনি ভোলা বলল, দাদু আজ কি গল্প শুনবো? দাদু পাশের থালা থেকে একটু মুড়ি মুখে তুলে বলল, আর তোমাদের একটা বাঘের গল্প বলবো। মিনি বলল, না দাদু, বাঘ না, বাঘ নয়, অন্য গল্প বলো না। আমি বললাম, আচ্ছা দাদু এই ভূতের গল্প হলে কেমন হয়? একটু বেশ জমকালো গা ছমছমে গল্প, এই বৃষ্টির ওয়েদার একবারে জমে যায় তাহলে। বাকিরাও আমার কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ দাদু, ভূতের গল্প। ভূতের গল্প এ না হয় বলবো, কিন্তু তোমরা আবার ভয় পাবে না তো দাদু ভাইরা? হ্যাঁ, আমার সব গল্পই কিন্তু সত্যি গল্প, মনে রেখো। ভোলা বলল, দাদু তুমি শুরু করো। আরে আমরা তো জানি তোমার সব গল্পই একদম সত্যি, কি তাই তো? আর তুমি বলো, শুরু করো। হ্যাঁ। দাদু ভোলার এই রসিকতা হয়তো বুঝতে পেরে আর একটু ভালো করে পাটা গুটিয়ে বসলো। তারপর আরেক খাবল মুড়ি মুখে তুলে নিয়ে আবার বলতে শুরু করলো। বাইরের তখন বৃষ্টির বেগ একটু বেড়েছে। আমার বলা সব গল্পই সত্যি নয়, মাঝে মাঝে তোমাদের
ওই কাল্পনিক ভূতের গল্প অনেক বলেছি বটে, কিন্তু সত্যি সত্যি ভূতের অস্তিত্ব আছে কিনা এ নিয়ে তর্কের অন্ত নেই। যদিও এই সব নিয়ে আমাদের মাথা ঘামিয়ে কোনো কাজ নেই। কাউকেই আমি ভূতে বিশ্বাস করতে বলি না, অন্তত ভূত মানলেও ভূতকে ভয় করবার দরকার আছে বলে তো আমার মনে হয় না। কিন্তু ভূত মানি আর না মানি, মাঝে মাঝে এমন কতগুলো আশ্চর্য ঘটনা ঘটতে দেখা যায় যাদের আদতে বাস্তবে কোনো অর্থই থাকে না। সেগুলো ভূতের কীর্তি নাই হতে পারে, কিন্তু তাদের মূলে নিশ্চয়ই কোনো অপার্থিব শক্তি কাজ করে। এই যেমন একটা ঘটনা বলি, প্রায় বছর 20 আগের একটা কথা বলছি। কলকাতার জয়মিত্র স্ট্রিটের একটা বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে আরম্ভ করে। কোথাও কিছু নেই, বদ্ধ ঘরের মধ্যে হঠাৎ ভুতুড়ে বৃষ্টি শুরু হয়। চোখের সামনে ঘটি বাটি থালা মাটি থেকে শূন্যে উঠতে লাগলো একবারে পাখির মতো, তারপর ঝনঝন করে আবার মাটির ওপর পড়ে একেবারে ভেঙে চুরে গেল। তো থানায় খবর দেওয়া হলো। পুলিশ বাহিনী এসে বাড়ি ঘেরাও করে সতর্ক পাহারা দিতে লাগলো। তো ওই উপদ্রব কিছুতেই বন্ধ হলো। অথচ তার কিছু কাল পরে পুলিশ যখন হতাশ হয়ে হাল ছেড়ে দিয়ে সবে সরে পড়েছে, তখন সমস্ত উৎপাত আপনা আপনি আবার থেমে গেল। এই কাহিনী একটা সংবাদপত্র প্রচারিত হয়েছিল এবং দলে দলে লোক সেই ঘটনাস্থলে গিয়ে স্বচক্ষে সমস্ত দর্শন করেছে। এবার এরকমই আমার নিজের সঙ্গেই কয়েকটা বিচিত্র ঘটনা ঘটে। অনেকদিন আগে আমরা রাওয়ালপিন্ডিতে গিয়ে 1 বছর থেকেছিলাম। আমার বয়স তখন কম, তোমাদের থেকে আর একটু বড়। পরিবারের মধ্যে আমার বাবা মা আমি আর 2 বোন। তো সেখানে পে অফিস লেন নামক রাস্তায় যে বাড়িখানা আমরা ভাড়া নিয়েছিলাম, সেখানে এখনো আছে কিনা আমি জানি না, কিন্তু তখন সে বাড়িতে সহজে থাকতে চাইতো না কেউ। মানে আমরা ভাড়া নেবার পরে লোকের মুখে জানা গেল যে এই বাড়িতে নাকি অনেক রকমের ভয় আছে। এই বাড়ির মধ্যে একজন পাঠান নাকি নিহত হয়েছে, আর একজনকে নাকি আত্মহত্যা করে। আর তারপর থেকেই এখানে আর কেউ থাকতে পারে না। এবার আমার বাবা কিন্তু ওই সব কথার গ্রাহ্যের মধ্যে আনলেন। আমারও তখন বয়স অল্প, সব কথা ভালো করে মনে না পড়লেও কোনো কোনো ঘটনা এখনো ভুলি। প্রথম দিকে কদিন ঠিকঠাকই চলছে, হঠাৎ একদিন রাত্রে মায়ের ডাকাডাকিতে আমাদের ঘুম ভেঙে গেল। ওগো ওগো শুনছো? আরে ওঠো না। কি গো শুনছো? বাবা তড়ি ঘড়ি বিছানার ওপর উঠে বসে বললেন, আরে কি হয়েছে? দেখবে এসো। আমাদের শোবার ঘরের সামনেই একটা দালান ছিল, তারপর উঠোন, আর সেই উঠোনের 3 দিকে কয়েকখানা ঘর। বাবা আর মা ঘর থেকে বেরিয়ে গেল, আমিও গেলাম তাদের পিছন পিছন। দালান থেকে বেরুতেই অবাক হয়ে দেখি উঠানের উপরে মাটি থেকে প্রায় 4 হাত উঁচুতে একটা আশ্চর্য রকমের আলো জ্বলছে। বোঝাই যাচ্ছে এই আলোর উৎস কোনো প্রদীপ বাতি লণ্ঠন বা মশাল নয়, একদম একদম নীলাভ সেই আলো, আকার ওই ক্রিকেট বলের মতন। হ্যাঁ, চাঁদের কিরণে ধবধবে উঠোনের উপরে আলোটা এদিক থেকে ওদিক পর্যন্ত
নেচে নেচে বেড়াচ্ছে এবং মাঝে মাঝে ওই ওই এক একটা ঘরের দরজার কাছে গিয়ে যেন ঠক্কর খেয়ে আবার ফিরে আসছে। মায়ের বাধা না মেনে বাবা উঠোনের দিকে এবার এগিয়ে গেলেন, আর হঠাৎই অমনি আলোটাও নিভে গেল। তারপর কয়েক রাত ধরে আবার সেই বিভিন্ন রকম কাণ্ড। একদিন কি হলো, ওরকমই খেয়ে দিয়ে রাতে শুয়েছি। গভীর রাত্রে উঠোনের ধারের ঘরগুলোর দরজায় হঠাৎ করে ওই ছন ছন করে শিকল বেজে। আমরাও আবার ঘুম থেকে উঠে পড়লাম। বাবা তড়ি ঘড়ি বাইরে ছুটে গেলেন, কিন্তু অনেক খুঁজেও কাউকে দেখতে পেলেন, কেউ নেই। আমরা ভেবেছিলাম হয়তো বাইরের কোনো বদমাস লোক এসে ওই ভয়টায় দেখাচ্ছে, আর এই ভেবে ভিতরে ঢোকবার দুটো দরজাতেই তালা চাবি লাগানো হল। তবু রাত বাড়লে সেই শেকল বাজার উৎপাত আর থাম। মা তো ভয়ে সারা। বাবাকে বললেন, এই অলক্ষণে বাড়ি ছেড়ে চলে চলো, নয়তো কোনোদিন ছেলেপুলের সমেত অপঘাতে মারা পড়বো। কিছুতেই আমি এই বাড়িতে থাকবো না। একদম না, আমি এক চুলো নড়বো না এখান থেকে। আলো দেখি আর শিকল বাজিয়ে কোনো পাঠান ভূত আমাকে ভয় দেখাতে পারবে না, কখনো না। এবার এরা সত্যি ভূত কিংবা পাঠান ভূতই ছিল কিনা সেটা জানা, কিন্তু শেষটায় তারা হতাশ হয়ে আলো দেখানোর ওই শিকল বাজানোর কাজে ইস্তফা দিল। এবার এর পরের যে ঘটনাটা সেটা একটু বেশি গুরুতর, এবং ঘটনাস্থল হচ্ছে এই কলকাতা। আমাদের পৈতৃক বসত বাড়ি ছিল ওই পাথুরিয়া ঘাটায়, 3 মহলা বাড়ি, সঙ্গে আমাদের দূর সম্পর্কীয় আত্মীয়ের একসাথে 3খানা বাড়ি। শেষোক্ত 3খানা বাড়ির মধ্যে 1খানা ছিল খালি। ভৌতিক বাড়ি বলে দুর্নাম থাকায় তার ভিতরে কেউ থাকত। এবার ছেলেবেলা থেকেই আমি ভূতকে অত ভয় করি, যদিও ভূতের গল্প শুনতে বা পড়তে খুব ভালোবাসতাম। বেশ মনে আছে, ছোটবেলায় একদিন কৌতূহলী হয়ে ছাদ থেকে পাঁচিল বেয়ে সেই হানা বাড়িতে নেমেছিলাম। ভূতকে বধ করবার জন্য হাতে করে একটা ওই কাটারি নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, এমন সাহস ছিল আমার। তো শেষকালে ওই দোতলা আর একতলার প্রত্যেক ঘরে ঢুকে দেখি 2 ইঞ্চি করে পুরু ধুলো, আর ধুলোর ওপরে নানা রকম আকারে সব পায়ের চিহ্ন। একটা ঘরে পড়ে আছে ধুলো ভরা তেলহীন প্রদীপের ভিতরে রাত পোড়া সলতে, আর আরেকটা ঘরের মেঝের উপরে পড়ে আছে একটা আস্ত কঙ্কাল। চমকে উঠো না, কারণ সেটা কোনো মানুষের কঙ্কাল নয়, সেটা হলো একটা বিড়ালের কঙ্কাল। অনেক ঘুরলাম, কই ভূত দেখাও দিল না। কোন রকম শব্দ টব্দ করবার বা কথা কইবারও চেষ্টা কর, হয় আমার হাতে কাটারি দেখে ভয় পেয়েছিল। অথচ একবার এই বাড়িরই ছাদের উপরে একটা রোমাঞ্চকর ঘটনা ঘটেছে। তখন আমার বয়স কত, ওই 10 বছরের মতন হবে। আমার বাবার একটা অভ্যেস ছিল, গ্রীষ্মকালে রাত্রে তিনি খোলা ছাদের উপরে শুয়ে থাক। একদিন অনেক রাত্রে ভীষণ গোলমেলে আমার ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি কাকারা আমার বাবার অচেতন দেহ তেতলার সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনছে। খানিকক্ষণ চেষ্টার পর বাবার জ্ঞান হল। তারপর তখন এবং পরেও
বাবার মুখে একাধিকবার যে কাহিনী শুনেছি সেটা খানিকটা এইরকম। তো ছাদের উপরে উঠে ঘুমোবার আগে বাবা খানিকক্ষণ ওই পাইচারি করতে, 2-3 দিন পাইচারি করতে করতে হঠাৎ একদিন বাবা দেখতে পেলেন খানার ওপাশে সেই হানাবাড়ির ছাদের উপরে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি, তার পরনে সাদা থান। ওদিকের পাশাপাশি 3 বাড়ির একটা ছাদে উঠলেই অন্য 2 স্থানের উপরেও অনায়াসে যাওয়া চলত। হানা বাড়ির ও তার পাশের বাড়ির ছাদে উঠবার সিঁড়ি ছিল না। বাকি যে বাড়ির সিঁড়ি ছিল তার মধ্যে থাকতেন ওই রাঙাগিন্নি নামে এক বিধবা নারী ও তুলসীর মা নামে এক মহিলা। ছাদের উপরে অত রাতে প্রথম 2-3 দিন ওই নারী মূর্তি দেখে বাবা ভেবেছিলেন গরমটা খুব বাড়াবাড়ি রকমের বেয়ারা হওয়ার জন্যই বুঝি এই রাঙাগিন্নি বা তুলসীর মা ছাদের উপরে উঠে বেরিয়ে বেড়াচ্ছে। কিন্তু ঘটনার দিন বাবা অনেক রাত্রে থিয়েটার দেখে বাড়ি ফিরেছিলেন। আহারাদি সেরে তিনি যখন ছাদের উপরে ঘুমোতে গেলেন, রাত তখন প্রায় 3টে। চারিদিক একদম নিস্তব্ধ। নিঝুম রাতে বৈশাখী জ্যোৎস্নায় চারিদিক আলোকিত। এবার অত রাত্রিরেও বাবা সেদিনও স্পষ্ট দেখতে পেলেন একটি নারী মূর্তি হানাবাড়ির সেই ছাদ থেকে মাঝের বাড়ির ছাদের উপরে এসে দাঁড়ালো। কিন্তু আজ বাবার মনে কেমন একটা সন্দেহ হল। ওই হানাবাড়িকে পাড়ার সকলেই ভয় করে, এমনকি ও বাড়ি কেউ ভাড়া পর্যন্ত নেয় না। আর সেখানে কিনা অমন নিস্তব্ধ শেষ রাত্রে ছাদের উপরে পাড়ার এক মেয়ের রোজ রোজ আসা যাওয়া করে, এও কি সম্ভব? এক দূরে থেকে বাবা চেঁচিয়ে জিজ্ঞেস করল, ওখানে কে কে দাঁড়িয়ে আছে ওখানে? কোনো সাড়া নেই। বাবা এগোতে এগোতে আবার জিজ্ঞেস করে, তুমি রাঙাগিন্নি নাকি তুলসীর মা? কে? সেই নারী মূর্তি কিন্তু তখনও নিরুত্তর। বাবা তখন এই খানার সামনেটা এসে দাঁড়িয়েছে। এতক্ষণে তিনি লক্ষ্য করলেন সেই মূর্তির মুখে একটা ঘোমটা দেওয়া। বাবা ভাবলেন এই রাঙাগিন্নি বা তুলসীর মা কই, কেউই তো তার সামনে ওরম করে ঘোমটা দেয় না। এখানে অন্য কোনো মেয়ের আসবারও তো কথা নয়, তাও আবার এত রাত্রিরে। তবে কে এই নারী? মূর্তিটা তখনও স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। পরিপূর্ণ চাঁদের আলোতেও তার কাপড়ের ভিতর থেকে দেহের কোনো অংশই দেখা যাচ্ছে না। তার ভাবভঙ্গি কোনো বৃদ্ধার মতো নয় বটে, কিন্তু সে যে যুবতী কি প্রৌঢ়া তাও বুঝবার কোনো উপায় নেই। বাবা অত্যন্ত কৌতূহলী হয়ে এবার খানা ডিঙিয়ে পাশের ছাদের উপরে গিয়ে উঠলেন। এবারে বাবার মনে হলো এ নিশ্চয়ই কোনো মেয়ে চোর, ধরা পড়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রয়েছে। বাবা তার দিকে আরো এগোতেই সেও পায়ে পায়ে এবার পিছোতে থাক। বাবা বলল, এই এই শিগগির বলো তো, শিগগির বলো তো তুমি কে, কি হলো? কোনো জবাব নেই। মূর্তি ক্রমে আরো পিছোতে থাকলো। সঙ্গে সঙ্গে বাবাও এগোতে এগোতে সেই হানাবাড়ির ছাদের উপর দিয়ে পড়ল।
নারী মূর্তিটা এবারে একেবারে ছাদের ধারে গিয়ে দাঁড়। এরপর তো আর পিছোবার উপায় নেই। এই এই এবার আর কোথায় পালাবে? এই এখন আমার কথা জবাব দাও, কে তুমি? কে? এই বলে বাবা আরো 2 পা এগিয়ে গেলেন, কিন্তু তারপর যা হলো সেটা তিনি একেবারেই ধারণা করতে পারেননি। বাবা যখন মূর্তির কাছ থেকে মাত্রই 1 হাত তফাতে, তখন ভরা চাঁদের আলোর মধ্যে সে অদ্ভুত স্ত্রীলোকটি যেন হঠাৎ হাওয়ার ভিতরে মিলিয়ে গেল। বাবা অত্যন্ত সাহসী ছিলেন, তিনি কোনোদিন কোনো ভূতকে ভয় করতেন, একথা আমরা সবাই জানি। কিন্তু এই অপার্থিব আর অসম্ভব দৃশ্য দেখে তারও মাথা ঘুরতে লাগল। তিনি তখনই চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন। এই ঘটনার কিছুকাল পরে আমাদের বসত বাড়ি 4 ভাগে বিভক্ত হয়ে যায় এবং আমাদের অংশে পড়ে বাড়ির পিছন দিকটা। খানার ধারে হানা বাড়ির ঠিক পাশেই তেতলার ঘরে আমি বহু বছর থাকতাম, কিন্তু প্রেতিনী দর্শনের সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনোটাই আমার হয়। বাবা এর পরেও গরমকালে রাতে ছাদে ঘুমোতে যেতেন, কিন্তু আর কোনো ছায়া মূর্তিরই তিনি দেখা পান। হানাবাড়ি খানাও পরে সংস্কার করে ভাড়া দেওয়া হয়েছিল, কিন্তু কোনো ভাড়াটিয়া ভূতের ভয় পেয়েছে বলে কোনোদিন অভিযোগ করে। সব থেকে বড় কথা এটাই, আমার বাবা মানে ছোট থেকে দেখে আসছি, তিনি ছিলেন অত্যন্ত সত্যবান, নির্ভীক, স্বল্পভাষী ও গম্ভীর প্রকৃতির মানুষ। এবার তিনি যে মিথ্যে ভয় পেয়েছিলেন বা কাল্পনিক গল্পকে সত্যি বলে চালিয়েছিলেন, এমন অসম্ভব কথা আমি স্বপ্নেও বিশ্বাস করতে পারি। দাদু থামলো। ততক্ষণে চা এসে গেছে, আর আমাদের জন্য গরম গরম বেগুনি। একটা বেগুনিতে কামড় দিয়ে এবার অনি বলল, আচ্ছা দাদু, এ তো গেল তোমার ছোটবেলাকার কথা, বড় বয়সে তুমি কখনো ভূত দেখেছো? দাদু চায়ে একটা চুমুক দিয়ে বলল, তাহলে আর একটা ঘটনা বলি। এই দাঁড়াও দাদু ভাই, এই জানলার পাল্লাটা একটু আটকে দি, বৃষ্টির ঝাঁট আসছে। দাদুর কথা মতো আমি তাই করলাম। দাদু এবার গরম গরম বেগুনির সাথে আরেকটু মুড়ি নিয়ে চেবাতে চেবাতে আবার গল্প শুরু করলো। তো হাওয়া বদলাতে সেবারে হাজারিবাগ গিয়েছিলাম। হাওয়া নিশ্চয়ই বদলালো, মন কিন্তু বদলাল। বাসা পেয়েছিলাম শহরের ভিতরে, যেখানে চারপাশ খানিক সবুজ হলেও সেই ধুলো ভরা রাজপথের পর আবার রাজপথ। দুধারে বাড়ির পর বাড়ি, আপিস, আদালত, হাট বাজার, পানের দোকান, মোটর, বাস, ভ্যান, রিক্সা, এবারে লোকের ভিড় হট্টগোল যাচ্ছে, যেন কলকাতার একটা ক্ষুদ্র সংস্করণ আর কি। তো কাজের খাতিরে সব করা যায়, কিন্তু শখ করে এই শহর ছেড়ে এক শহরে আসার তো কোনো মানেই হয় না। তা আমার এক বন্ধু বিপিন চন্দ্র ওই হাজারিবাগের বড় ভক্ত, এখানে আগেও বার 2-1 ঢু মেরে গিয়েছে। সে বললে, আরে বাবা, এখনই হাল ছাড়বো তো দরকার নেই, বৈকালে আমার সঙ্গে বেড়াতে বেরিও, তখন বরং ভাল লাগবে। কেন
ওই ধুলো খাওয়ার জন্য? না, তবে সত্যিকারের হাজারিবাগ দেখবার জন্য। আরে সে 10-12 মাইল পথ হাঁটলে তো অনেক কিছুই দেখতে পাওয়া যাবে জানি, কিন্তু আমি এতখানি কষ্ট স্বীকার করতে রাজি নই এখন। অন্তত এই ঘুরতে আসা আর বেরোতে পারছি না। আহা, তবে মাইল 3 হাঁটতে পারবে তো? হ্যাঁ তা পারবো, এ তো কলকাতার এ পাড়া থেকেও পাড়া। ব্যাস ব্যাস, তবে প্রস্তুত থেকো, আমি ঠিক সময়ে আসবো। বৈকালে বিপিনের সঙ্গে বেরিয়ে পড়লাম। সে অবশ্য মিথ্যে বলে। মাইল খানেক এগোনোর পরই দৃশ্য পরিবর্তন আরম্ভ। তারপর যতই এগোয় ততই বেশি মুগ্ধ হয়ে যায়। আরো কিছু দূর যাবার পর দাঁড়িয়ে পড়ে এই বিপিন প্রশ্ন কর, কি এখন কেমন লাগছে ভাইয়া? হ্যাঁ, বাহ, চমৎকার, অপূর্ব জায়গা। সত্যি অভিভূত না হয়ে কোনো উপায়। দিকে দিকে সবুজ প্রান্তর, আর উপর দিয়ে কোথায় না কোথায় হারিয়ে যাচ্ছে বিহ্বল দৃষ্টি। মাঝে মাঝে সৌন্দর্য সৃষ্টি করছে অরণ্যের শ্যামল ছন্দ। কল্পনার রহস্য বিচিত্র দুর্গের মতো দাঁড়িয়ে আছে পাহাড়ের পর পাহাড়। অনাদৃত নীলা আকাশের হাতছানি কাছে ডাকছে বারংবার। এ যেন এক ছবির জগৎ। একখানা বড় পাথরের উপর বসে পড়ে বললাম, হ্যাঁ, এই হচ্ছে সত্যিকারের হাজারি। যাক, আজ প্রতিপদ অন্ধকারের ভয় নাই। এইখানে কিছুক্ষণ বসে থাকলে আর ক্ষতি হবে না। অতি হবার সম্ভাবনা দেখা দিয়েছে গো। মানে? আরে এটা হচ্ছে আষাঢ় মাস, আকাশের দিকে তাকিয়ে দেখো। তাকিয়ে দেখি আকাশের এক প্রান্ত জুড়ে দেখা যাচ্ছে কাজল কালো মেঘ। কালো মেঘ, ওর সাথে বোধহয় আবার ঝড়। দূর, মেঘ তো এখন অনেক দূরে। আমাদের বাসাও তো আর পাশে নয়, আর একদিন এখানে আসা যাবে না হয়। চলো আজ উঠে পড়ো। বিপিনের অনুমানই ঠিক ছিল। খুব তাড়াতাড়ি পা চালিয়ে আমরা যখন শহরের প্রান্ত এসে পড়েছি, গোটা আকাশটাই তখন মেঘাচ্ছন্ন। গাছে গাছে ঝোড়ো হাওয়ার এক টানা চিৎকার। এই সময় গায়ে এসে পড়ল জলের বড় কয়েকটা ফোঁটা। বাড়ি তখনও বেশ খানিকটা দূরে, কিন্তু বৃষ্টিকে বোধহয় ফাঁকি দিতে পারব না। ক্রমে জলের ফোঁটা বেড়ে উঠল। হঠাৎ মোড় ফিরে একটা গলির ভিতর ঢুকে বিপিন ছুটতে ছুটতে বলল, আরে আরে, এদিকে এসো, এদিকে এসো। একটা প্রশস্ত জীর্ণ তার পথের পর খানিকটা জঙ্গলময় জমি। আলো আঁধারির মধ্যে দেখা গেল চারিদিকে কতগুলো দোদুল্যমান বড় বড় গাছ, আর তাদেরই মাঝখানে ষাঁড় গাঁথা খিলানওয়ালা বাড়ি। তারই উপরে মস্ত একটা সৌদল গম্বুজ, একটা ভাঙা সিঁড়ির ধাপ। একটা খিলানের তলা দিয়ে দালানে গিয়ে উঠলাম। বিপিন, এটা কোথায়? কোনো মসজিদ নাকি? এ হচ্ছে নবাবগঞ্জের সমাধি ভবন। কার সমাধি জানি না, কিন্তু এখানে কেউ থাকে না মোট কথা। কৌতূহলী হয়ে টর্চের এবং তখন যেটুকু আলোর আভাস ছিল তার সাহায্যে দেখি এ হচ্ছে বহুকালের প্রাচীন সমাধিপুরী। মলিন দেওয়ালগুলো যত্নের অভাবে আর কালের অত্যাচারে ক্ষত বিক্ষত হলেও এখনো এখানে ওখানে রয়েছে সূক্ষ্ম সুন্দর নকশার চিহ্ন। প্রচুর অর্থ ব্যয় করে সব দিকের মাপজোক ও
ছন্দ বজায় রেখে শ্রেষ্ঠ কারিগর দিয়ে এই সমাধি মন্দির করানো হয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আরে সমাধি যে কোনো নবাব বা সম্ভ্রান্ত ব্যক্তি তাও আন্দাজ করা কঠিন। তো দালানের পরে দেওয়ালের গায়ে একটা কুলুপ দেওয়া দরজা, মূল সমাধি কক্ষের ভিতরে যাবার পথ। চারিদিকে বোধ করি জাফরি কাটা শ্বেত পাথরেরই পর্দা বা জানলা। পর্দায় জাফরির ছিদ্রগুলো কে বা কারা কাদামাটি দিয়ে বন্ধ করবার চেষ্টা করে, যেন বাইরের কৌতূহলী চোখদের বাধা দেওয়ার জন্য। কোন কোন পর্দার উপর থেকে কাদামাটির প্রলেপ আবার খসে পড়ে। একটা পর্দার ছিদ্রের উপরে টর্চ রেখে ভিতরে দেখতে চেষ্টা কর। ভালো করে দেখতে না পেলেও খানিকটা আন্দাজ করা গেল। মাঝারি আকারের ঘর, মধ্যিখানে কক্ষতলে একটা সমাধি বেদি, বাকি সবটা জুড়ে শূন্যতা যেন থমথম করছে। কেবল এখানে ওখানে নিচে অন্ধকার ফুঁড়ে কতগুলো আলোর ফিনকি জ্বলছে আর নিচ্ছে, ঠিক যেন জোনাকি। পর্দার ছেঁদার ভিতর দিয়ে কতগুলো জোনাকি কি ঘরের ভেতর ঢুকে পড়েছে। সেই মৃত্যুপুরের অন্ধকারে জীবনের এই দীপ্তি বড়ই অস্বাভাবিক বলেই মনে। এদিকে বাইরের আকাশ যেন বলছে ভেঙে পড়ি। দিনান্তের শেষে আলোটুকু প্রায় নিভে, থেকে থেকে বিদ্যুতের লেলিহান শিখা জেগে উঠছে, আর সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ বজ্রের হুঙ্কার। ঝড়ের প্রচন্ড তাড়না সমাধি ভবনের আশপাশকার মস্ত মস্ত পুরনো গাছগুলো ঠিক যেন উন্মত্ত অতিকায় জীবের মতো ছটফট করতে করতে কোলাহল করছে। ভয়াবহ কোলাহল। সত্যি এমন বিষম বৃষ্টি আমি জীবনে দেখিনি। 1 ঘন্টা কেটে যায়, 2 ঘন্টাও যায়, তবু বৃষ্টি থাম, তার জোরও কমল না। শব্দ শুনেই বুঝলাম নিচেকার জমি ডুবিয়ে বন্যার প্রবাহ কলু কলু করে ছুটছে রাস্তা বেয়ে। অথচ সেখানে মানুষের এতটুকু সাড়া নেই, কিংবা আমরা যেন মানুষের পৃথিবীর বাইরে এসে পড়ি। দুজনে 2 খিলানের মাঝখানকার দেওয়ালে ঠেসান দিয়ে বসি, তবু কনকনে দমকা বাতাসের সঙ্গে বরফের মতন ঠান্ডা জলের ঝাপটা এসে হাড়ের ভিতরটা পর্যন্ত যেন অসাড় করে দিচ্ছে। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বললাম, বিপিন, এই বিপিন, এমন করে কতক্ষণ কাটাবো? কোনো সাড়া পেলাম। বিপিন কি ঘুমিয়ে পড়লো নাকি? জোরে জোরে ডাকলাম, বিপিন, ও বিপিন, বিপিন। আরে রাস্তা তো এখন নদী, বাড়ি যাবো কেমন করে? হু হু আবার কি বাবা? যা বলছি শুনছ? আমি এখন কিছুই শুনছি না, আমি এখন ভাবছি। ভাবছো? কি ভাবছো? আমি ভাবছি এই চাপটি কাটা পর্দার ফাঁকগুলো আদামাটি দিয়ে ভরাট করা হয়েছে কেন? এই নিয়ে আবার ভাববার কি আছে? এ তো সোজা উত্তর। বাইরের লোকের ভিতরে ঘরের দিকে তাকানো নিষেধ। কেন নিষেধ? আর কেই বা নিষেধ করে? আরে এ হচ্ছে পুরো সমাধি, এর মালিক নেই, আর থাকলেও নিষেধ কেন করবে? ঘরের ভিতর আছে খালি একটা গোড়। ভারতের কত দেশে তো বড় বড় নবাব বাদশার গোড় দেখে এসেছি। কই
তাও কেউ তো কখনো নিষেধ করেনি। আর এই বেওয়ারির সমাধি বাড়িতে এই নিষেধ থাকবে কেন? এবে দেখো, যখন এই জাফরি কাটা পর্দাগুলো বসানো হয়েছিল তখন তো এই নিষেধ ছিল না, কিন্তু এখন এইসব। বিপিন 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 কি পাগলের মতো কথা বলছো বলতো তুমি? না, ব্যাপারটা সেটা না, আমি পাগলের মতো বকছি না। তবে তুমি কি বলতে চাও? আমার মনে হচ্ছে এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে, অপার্থিব কোনো রহস্য। বিপিন বিপিন তুমি কি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছো? আহা, ওটাই না। তবে তবে তোমার কথার মানে কি? আমি এখন ভয় দেখানোর ইয়েতে নেই, মানে টানের কথা এখন রেখে দাও। কিন্তু একটা কথা বলো, এইমাত্র এখান দিয়ে কে চলে গেল? কই, কেউ কেউ চলে জানি তো। কোথায়? আলবাত আলবাত গিয়েছে, অন্ধকারে তুমি দেখতে পাওনি। তাহলে তুমি কি করে দেখলে? আমিও দেখি, কিন্তু কিন্তু আমি পায়ের শব্দ শুনেছি স্পষ্ট। কই, সেই শব্দ আমি শুনতে পেলাম না কেন? আহা, তুমি অন্যমনস্ক ছিলে। যাও যাও, বাজে বকো না। বিপিন তার টর্চটা জেলে দালানের মেঝের উপরে উপর করে ধর। দেখি প্রায় 1 ইঞ্চি পুরু ধুলোর উপরে রয়েছে একটা পায়ের চিহ্ন। এই এই দেখো। দেখবো আবার কি? তুমি নিজেই বলছো একটা বেওয়ারিশ বাড়ি, বাইরের কত লোক এখানে আনাগোনা করে তার হিসাব রাখো। আমরা আসবার আগে এই পায়ের চিহ্নটা এখানে ছিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তুমি না 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 না, এ হচ্ছে একেবারে টাটকা পায়ের দাগ। এই দেখো, একটা একটা করে আরো কতগুলো পায়ের দাগ সোজা চলে গিয়েছে, আর সব কটা দাগ একদম একদম টাটকা। আর আরেকটা বিশেষত্ব লক্ষ্য করছো কি? বাবা রে বাবা, মাফ করো ভাই, আমি তোমার মতো পদচিহ্ন বিশারদ নই, কোনো বিশেষত্বই আমি লক্ষ্য করিনি। কি জ্বালা! বিপিন নিজের মনেই বলে চল। দেখো, প্রত্যেকটাই হচ্ছে দেখো ডান পায়ের দাগ। মানে মানুষ তো এক পায়ে হাঁটে না, কিন্তু এখানে খালি শুধুমাত্র ডান পায়ের দাগ, কোনো বাঁ পায়ের দাগ একটাও নেই। এ থেকে কি বুঝতে হবে যে এখান দিয়ে যে গিয়েছে তার কেবল একটাই পা। কিন্তু এই এক ঠেঙো মানুষটা কেনই বা এখানে এসেছিল, আর গেলই বা কোথায়? এসে মানুষ নাকি নাকি অন্য কিছু? বিপিন বলেটা কি? তার কল্পনা শক্তি যে এতটা প্রবল আগে তা জানতাম, তবে কথাটা ঠিক। বাঁ পায়ের একটাও দাগ নেই, কেউ যেন ঠিক ওই 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 এক পা দিয়ে হেঁটে হেঁটে গেছে। আচমকা হঠাৎ খুব জোরে একটা শব্দ হল, কেউ যেন কোথায় সবলে একটা দরজার উপরে ধাক্কা মার। বিপিন আটকে উঠে বলল, ওই শোনো, কে কে ভিতরকার ঘরের দরজা খুলছে? ঝড়ে এখনো গর্জন করছে, ঝম 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 বৃষ্টি পড়ছে অবিরাম। মেঘ লোকের কোনো অদৃশ্য শত্রুকে গড় গড় করে বাজ যেন ক্রমাগত ধমক দিয়ে চলে। ঠিক এই সময় জাপড়ি কাটা পাথুরে পর্দার ফাঁকে ফাঁকে কিছু সন্দেহজনক আলোর চঞ্চলতা লক্ষ্য করলাম। ও আবার কি? ভীষণ অবাক লাগে। সেখানে চোখ লাগিয়ে দেখি ঘরের ভিতরে অসম্ভব রকম বেড়ে উঠেছে জোনাকির ঝাঁক। পুঞ্জে পুঞ্জে তারা উঠছে আর ঘুরে ফিরে উঠছে আর নামছে।
সারা ঘরখানা জুড়ে যেন এক আশ্চর্য নাচ চলছে। চলছে যেন একবার আগুন জ্বালানোর আর পরক্ষণে আগুন নেভানোর খেলা। জোনাকিরা সংখ্যায় কত হবে? হাজার হাজার, কি তারও বেশি। এবার এত জোনাকি বাইরে ছেড়ে ভিতরে এসে ফুটলো কেন? ঝড় বৃষ্টির ভয়ে? হঠাৎ ওপাশের দালানে এবার একটা শব্দ শুনলাম। ধূপ 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 ধূপ। পায়ের আওয়াজ স্পষ্ট শুনলাম, আর শব্দটা হচ্ছে তালে তালে। কিন্তু প্রত্যেক তালের দুই মাত্রার মধ্যে একটি করে মাত্রা যেন ফাঁক থেকে যাচ্ছে। ওই দুই পা ফেলে চললে প্রত্যেক শব্দের মাঝখানে আর একটা শব্দ শোনা যেত। কিন্তু এ যেন কেউ এক পায়ে লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে। এবার বিপিন প্রায় কান্না ভরা কণ্ঠে বলে উঠল, কে আসে? ও কে আসে? ভয় বড় সংক্রামক জিনিস। এতক্ষণ পরে আমার বুক ঠিপ ঠিপ করে উঠল। এই পুরো সমাধি বাড়িতে এই ভীষণ দুর্ভোগের রাত্রে কোনো এক পদ লোকের পায়ের শব্দ শোনবার জন্য মোটেই আমরা প্রস্তুত ছিলাম না। তড়াক করে লাফ মেরে উঠে বিপিন উদ্ভ্রান্ত স্বরে দাঁড়িয়ে বলল, ওই সে আসছে, ওই সে আসছে, এইদিকেই আসছে, আমাদের দিকেই আসছে, আমাদের দিকেই। ঠিক তাই, সে এই দিকেই আসছে। বিপিন ঠিক বলেছে, আর তার কথাবার্তা আমার ভুল মনে হচ্ছে না এবার। কিন্তু 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 যে আসছে তাকে দেখতে কেমন হবে? তার চেহারা কি আমাদেরই মতো? হঠাৎ দালানের ভিতরে উড়ে এলো ঝাঁকে ঝাঁকে জোনাকি। উপরে নিচে ডানে বামে সব দিকে ঘুরে ঘুরে তারা জলে আর নেবে, শুধুই জলে আর নেবে। এইভাবেই উড়তে লাগলো ওরা, এদিক ওদিক সব দিক। যেন জীবন্ত অন্ধকারের হাজার হাজার চোখ একবার খুলছে আর একবার বন্ধ হচ্ছে। এবারে পায়ের শব্দ খুব কাছে এসে পড়েছে, আরো 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 কাছে। এই সময় বিপিন বলে চিৎকার করে উঠে দালানের উপর দিয়ে বাইরের দিকে লাফ মারল। এবার যেদিকে পায়ের শব্দ হচ্ছিল সেই দিকের নিরস্ত্র অন্ধকারের মধ্যে সভয়ে একবার তাকালাম। আর দেরি না করে আমিও বিপিনের পন্থা অনুসরণ করলাম। তখনও বৃষ্টি স্নাত কালো রাত্রি ক্ষান্ত হয়, তখনও বাজের আওয়াজে কান পাতা দায়। কেমন করে সেদিন বাসায় ফিরলাম সে কথার না বলাই ভালো। যাক, সকাল হল, তখন বৃষ্টি থেমে মেঘ ভেদ করে রোদের একটা সোনালি রেখা এসে পড়েছে আমাদের জানলার পাশের চায়ের টেবিলে। বললাম, বিপিন, ও বিপিন, কাল মিছেই আমরা ভয় পেয়েছিলাম, কি বলো? তাই নাকি? তো বেশ, পায়ের দাগ সম্বন্ধে তোমার মতই না হয় মানলাম, কিন্তু কিন্তু অমন সময় গোরস্থানের দরজা খুললো কে? আরে দরজা কেউ খোলেনি, দরজায় কেউ ধাক্কা মেরেছিল। হয়তো
হয়তো তোমার আমার মতোই কোনো অসহায় পথিক ওই দুর্যোগের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য ওখানে আশ্রয় নিতে এসেছিল। তারপর ধাক্কা মেরে দরজাটা বন্ধ করে মাথা গোঁজবার ঠাঁই খুঁজে বেড়াচ্ছিল। তা তারও কি একটা পা নেই? আরে বাবা, স্থান কালের মহিমায় আমাদের মাথা গুলিয়ে গিয়েছিল। হয়তো কারোর হাতে মোটা লাঠির শব্দ গিয়ে আমরা পায়ের শব্দ বলে ভুল করেছিলাম। বেশ, তাই যদি তোমার বিশ্বাস হয় তাহলে আজকে রাতটা তুমি আবার ওখানে গিয়ে কাটিয়ে আসতে পারো তো। কই দেখি। পাগল, গোরস্থান কি আর জ্যান্ত ভদ্রলোকের রাত কাটাবার জায়গা? তুমিও যেমন। বিপিন ঠোঁট টিপে একটুখানি কালি হাসলো, আর কিছু বললো না। কে কেমন? দারুণ। এগুলো সব সত্যি দাদু? হালবাত। দাদু থামলো। বৃষ্টির তোড়টা একটু কমে এসেছে এখন। হ্যারিকেনটা আরেকটু উস্কে দিয়ে দাদু বলল, পরেরটা আরেকটু ভয়ের। এ আমার এক বন্ধুর মুখে শোনা। ঘটনাটা হচ্ছে একটা নবাব কুঠিকে কেন্দ্র করে। সেকালের এক পুরনো নবাব কুঠি। এক বিলাসী নবাব সেকেলে সেখানে বাস করতে। রোজ নাচ গান আর আনন্দ কলরবে নিশীথ রাতের নীরবতা এখানে মুখরিত হয়ে উঠত। শোনা যায় নবাবের এক নর্তকী ছিল। তার নাচের খ্যাতি লোকের মুখে মুখে ফিরত। তারপর হঠাৎ একদিন কি কারণে জানা নেই, নবাব ক্রুদ্ধ হয়ে ওই নর্তকীকে নিজের হাতে কেটে কুচি কুচি করে ফেলে। আর সেই দিন রাত্রেই নাকি নবাবও গুপ্তঘাতকের হাতে প্রাণ দেন। আর তারপর থেকে এখানে আর কেউ বাস করে না। নবাবের বংশধরেরা আজও আছে, কিন্তু তারা এই প্রাসাদকে অভিশপ্ত বলে মনে করে। তাই এই প্রাসাদের উপরে আজ পাহারা দেয় কেবল নিবিড় অরণ্য। এর ছাদে বসে করুণ স্বরে কাঁদে ঘুঘুর দল। এর ঘরে এসে বাসা বাঁধে বাদুড় আর পেঁচারা। এমনকি খুঁজে দেখলে এখানে দু চারটে শেয়াল বা নেকড়ে বাঘের সন্ধানও মিলতে পারে। তা সেবারে আমার ওই বন্ধু নির্মল ও তার আরেক বন্ধু বসন্ত পুজোর ছুটিতে বসন্তের মামাতো ভাই নলিনদের দেশে বেড়াতে গেছে। তারপর তারা সবাই মিলে বেরিয়েছে ওই পাখি শিকার করতে। কিন্তু দুর্ভাগ্যের কথা এই যে গভীর জঙ্গলে ঢুকে তারা পথ হারিয়ে ফেলে। এবার সন্ধ্যার আবছাওয়ায় হঠাৎ যখন সেই পরিত্যক্ত স্তব্ধ প্রাসাদের সামনে এসে তারা পড়ে, নলিন তখন পথ চিনতে পারল বটে, কিন্তু সে সময় আর গ্রামে ফিরবার উপায় নেই। কারণ সেদিন হচ্ছে অমাবস্যা। চাঁদের আলোবিহীন রাতের ঘুটঘুটে আঁধার সেদিন এসে যেন পৃথিবীটাকে গ্রাস করে ফেলবে। এদিকে পথও নয় করে প্রায় মাইল 15 মতন দূরে। কাজে স্থির হল সেদিনের রাতটা ওই নবাব কুঠির মধ্যে বসেই কাটিয়ে দেবে সকলে। নলিনের মুখে নবাব কুঠির ছোট্ট ইতিহাস শুনে বসন্ত এবার বলল, যেখানে 1941 খ্রিস্টাব্দে পৃথিবী থেকে রোমান্সের গন্ধটুকু পর্যন্ত উবে গেছে,
সেখানে একখানা রোমান্টিক বাড়ি খোঁজ পাওয়া গেল, এইটুকুই সৌভাগ্য। কি নলিন, ঠিক বলিনি? সৌভাগ্যের ঠেলা একটু পরেই বুঝতে পারবে। কেন কেন কেন? রাতে খাবে কি? বাদুর, চামচিকে, নাই কালো অন্ধকার? নির্মল এসে বলল, ওহে নির্ভয় হও, দৈব ঘটনার জন্য আমি প্রস্তুত হয়ে এসেছি। আমার ব্যাগে খাবার আছে তো, 1 ডজন বর্তমান কলা, 8 ডজন ডিম আর 2খানা বড় পাউরুটি রয়েছে। আরে আমার ফ্লাস্কে গরম চা আছে, ব্যাস, আর কিছু না থাকলেও চলবে, বুঝলে? মানে সবই তো হলো, কিন্তু এত ঘুটঘুটে অন্ধকার। আরে বাবা, আমার কাছে একটা টর্চ আর 2টো মোমবাতি আছে, সুতরাং দুর্ভাবনাগুলোকে জলাঞ্জলি দিয়ে এই কোণাটা পরিষ্কার করে ফেলা যাক, কি বলো? হ্যাঁ, বাবা, এখানে যা ধুলো জমে আছে তার বয়স অন্তত প্রায় 100 বছর হবে। তখনও ভালো করে সন্ধ্যার আসর বসে। পশ্চিম দিকের বড় বড় জানলাগুলো দিয়ে যেটুকু আলো আসছিল তাতে ঘরের ভিতরটা আবছা আবছা দেখা যাচ্ছে। এটা একটা মস্ত বড় হল ঘর, আর এর মধ্যে অনায়াসে প্রায় 100 জন লোকের জায়গা হতে পারে। কেবল মেঝেটাই নয়, চারদিকের দেওয়ালেও শ্বেত পাথর বাঁধানো। হ্যাঁ, অযত্ন আর কালির প্রভাবে সাদা মার্বেল মলিন হয়ে গেছে বটে, তবু তার ভিতর থেকেই নবাবী ঐশ্বর্যের যে দীপ্তি ফুটে উঠেছিল তা মুগ্ধ করে দিল ওদের। মাঝে মাঝে রঙিন পাথরের লতা পাতা ফুল বসিয়ে দেয়ালটাকে অলঙ্কৃত করা হয়েছে। সে কারুকার্য অনবদ্য। নির্মল বলল, বুঝলে, আমার মনে হচ্ছে বোধহয় এইটাই ছিল ওই নবাব বাহাদুরের নাচঘর। বসন্ত কবিত্ব প্রকাশের চেষ্টা করে বলল, হায় রে, কি দুর্ভাগ্য, আজ নবাবীর নাচঘর স্তব্ধ। নর্তকীর নুপুরে বাজবে না আর কবিতার ছন্দ, খড়ের হাওয়ায় দুলবে না আর ফুলের মালার গন্ধ। আহা, সব রোম্যান্স মাটি, তুর তুর তুর। ঠিক এই সময়ে হঠাৎ উধারের একটা দরজা সশব্দে খুলে গেল। নলিন এবার চমকে উঠল। কি হলো? ওটা কি হলো? ব্যাপার কি মলিন, তোমার মুখখানা দেখে তো মনে হচ্ছে তুমি যেন ভয় পাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছো। এই শোনো, একে বাড়িটার নামটা ভালো নয়, তার উপরে আচমকা দরজাটা এভাবে খুলে গেল বলে আরে দমকা হওয়ায় দরজা খুলে গেল, তাতে হয়েছেটা কি? তুমি কি ভাবছো দরজা খুলে কোনো বাইজে আমাদের নাচ দেখাতে আসবে? আহা, যদি তাই আসতো আমি তো প্যারা দিতে রাজি। এই শোনো, এখানে ওসব কথা আমার ভালো লাগছে না। এই বসন্ত, আর ওটা জানো তো, খাবার বের করো। নির্মল একটা মোমবাতি চাল। বাতির আলোতে ঘরের একটা কোণ কিছুটা উজ্জ্বল হলো বটে, কিন্তু হাত কয়েক এগিয়ে পরিপূর্ণ অন্ধকারের মধ্যে হারিয়ে গেল সেই ক্ষীণ আলোর ধারা। পরিত্যক্ত প্রাসাদ, বিজন বন আর অন্ধকার রাত্রি, কিন্তু এরা কেউই স্তব্ধ নয়। রাত্রির কালো আঁচলের ভিতর থেকে কত রকম চিৎকার করছে, কত জাতের পশু পক্ষী কীট পতঙ্গ তার হিসেব নেই। গাছের ডালে পাতায় বাতাসের হুড়োহুড়ি। বাড়ির ভিতরে যেন চঞ্চল হয়ে উঠেছে সমস্ত জানলা দরজা। একখানা এনামেলের ডিশের উপরে কতগুলো ডিম রেখে নির্মল পাউরুটি কাটতে লাগল। নলিন কলার খোসা ছাড়াতে বসল, আর বসন্ত ফ্লাস্ক থেকে চা ঢালতে যেতে এবার নির্মল বলে উঠল,
আরে চা পরে ঢেলো, আগে ওই ডিমগুলোর খোলা ছাড়িয়ে নাও, চলো। বসন্ত কাছে এসে বলল, কই, কোথায় ডিম? ওই তো ওই ডিশে। ডিশে কই? খোলার ডিম আছে নাকি? এই বলে সে ওই খালি ডিশখানা নির্মলের দিকে ঠেলে দেয়। এই চালাকি হচ্ছে নাকি? আরে আমি এইমাত্র 6টা ডিম নিজের হাতে ডিশে রেখেছি। আরে তোমার দিব্যি সুরেন, এই ডিশে আমি একটাও ডিম দেখিনি, সত্যি বলছি। কি কি ডিম নেই মানে? নির্মল মনে মনে ভাবতে লাগে। তবে তবে ডিমগুলোকে আমি ভুল করে মাটিতে রেখেছি নাকি? আর সেগুলো গড়িয়ে দূরে চলে গেছে। দুটো বাতি জেলে টর্চের আলো নিয়ে 3 জন মিলে ঘরের চারিদিকে খুঁজতে লাগলো, কিন্তু একটাও ডিম কোথাও আবিষ্কার করতে পারল না কেউ। এই সময় মাথা চুলকোতে চুলকোতে এবার নির্মল বল, ব্যাপারটা কি হলো? তবে কি কোনো জন্তু টন্তু আমাদের অজান্তে এসে ডিমগুলো নিয়ে পালালো? অসম্ভব। আরে একসঙ্গে 3 জন তার অন্যমস্ক থাকতে পারি না যে তার মাঝখানে চুপি সারে এই কাণ্ড করবে। তবে তবে সেইটাই তো হচ্ছে প্রশ্ন। তার মানে এ বাড়িতে আমরা ছাড়া নিশ্চয়ই কোনো মানুষ আছে, আর হতভাগা চোরকে আমি এক্ষুনি খুঁজে বার করবো। দেখো, আচমকা কেন জানে না নির্মলের মনে হল ঘরের ভিতরে গোড়া ছাড়াও যেন বাইরের কোনো লোক এসে হাজির হয়ে কোথাও না কোথাও পুরো অন্ধকারে গা ঢেকে সে যেন অদৃশ্য চোখে ছুরির মতন তীক্ষ্ণ দৃষ্টি হেনে তাদের প্রত্যেককে লক্ষ্য করছে। এবার গায়ে যেন কাঁটা দিয়ে উঠল নির্মলের। ক্ষীণ স্বরে বলল, বসন্ত এই বাড়িতে নিশ্চয়ই কোনো রহস্য আছে। চলো এখান থেকে আমরা বেরিয়ে পড়ি, চলো। আরে ধুট, কিসের ভয় পালিয়ে যাব? আর আগে চোরটাকে ধরে শিক্ষা দিই। এই বলে সে হেট হয়ে বন্দুকটা তুলে ধরল। নলিন সচকিত হয়ে বলল, আরে আরে দেখো দেখো, ওই ওই কোণে সাদা মতন কি যেন একটা আছে। এবার ওরা ঘরের দক্ষিণ কোণে তাকিয়ে দেখল, মেঝের উপরে সত্যি শ্বেত বর্ণের কি যেন অস্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। টর্চের আলো তার উপরে পড়তেই তারা সকলে একেবারে থ হয়ে গেল। ঘরের কোণে সেই জায়গায় এক জোড়া পা, তবে রক্ত মাংসের পা নয়, একেবারে অস্থিসার কঙ্কালের পা। আর তার চেয়েও ভয়াবহ হচ্ছে কঙ্কালের 2 হাড় পায়ে বাঁধা রয়েছে এক জোড়া নূপুর। তাদের সকলের গলা যেন শুকিয়ে গেছে তখন। তবুও সাহস করেই বসন্তই প্রথম কথা বল, আরে আরে ও সব কিছু না। আরে হাড় দুখানা নিশ্চয়ই আগে থেকে অনেক বছর ধরে রাখা ছিল, এতক্ষণ আমরা দেখতে পাইনি। নলিন কাঁপা কাঁপা গলায় বলল, না বসন্ত, না, এতক্ষণ ওখানে কিছুই ছিল না। নলিন নির্মলের কথার কোনো জবাব না দিয়ে আর এক দিক আঙুল দিয়ে ইশারা করে রীতিমতন কান্নার স্বরে বলল, ও ও ও ও আবার কি? নলিনের দৃষ্টি অনুসরণ করে বাকিরা দেখল এতক্ষণ তারা ঘরের যেখানে বসেছিল ঠিক সেইখানে পাথরের দেওয়ালের উপর জল জল করে জ্বলছে দুটো আশ্চর্য চোখ দুটো যেন লাল টকটকে পদ্মরাগ মণি দিয়ে গড়া।
আর তাদের ভিতর থেকে ঠিকরে বেরিয়ে পড়ছে যেন মরণ ক্ষুধা। বিনা বাক্য ব্যয়ে বসন্ত হাতে ধরা বন্দুকটা তুলে চোখ দুটোকে লক্ষ্য করে ঘোড়া টিপে দিল। বন্দুকের সেই ভীষণ গর্জনে ঘর যেন ফেটে গেল, কিন্তু সেই বিভৎস রক্তাক্ত চোখ দুটো জ্বলতেই থাকলো ঠিক একইভাবে। বন্দুকের প্রতিধ্বনি ভালো করে মিলিয়ে যেতে না যেতেই ঘরের মধ্যে একটা অদ্ভুত শব্দ জেগে উঠে তাদের শরীর যেন অবশ করে দিল। ঠিক যেন দুখানা নুপুর পড়া হাড়ের পা মেতে উঠেছে নাচের আনন্দে। পর মুহূর্তেই বিকট এক হাসির দমক, আর্তনাদ করে নলিন ছুটল বাইরের দরজার দিকে। নাচের ঘুঙুর ও হাসির আওয়াজ তখনও চলছে। তারা বেশ বুঝতে পারল নুপুর পড়া হাড়ের পা নাচতে নাচতে এগিয়ে আসছে তাদের দিকে। পিছন ফিরে দেখতে আর ভরসা হল। এতক্ষণে হয়তো কোনো কঙ্কাল মূর্তি তাদের একেবারে ঘাড়ের কাছেই এসে পড়ল। বসন্ত চিৎকার করে বলল, কাপুরুষ! কিসের ভয় পালালো? এসব হচ্ছে হ্যালুসিনেশন, মিথ্যে মরীচিকা। তার হাত ধরে প্রাণপণে টানতে টানতে বাইরের দিকে এগোতে লাগলো বাকি দুজন। পাগলামি করো না বসন্ত, শিগগিরই বেরিয়ে এসো। এই প্রাসাদ যে মানুষের পৃথিবীর বাইরে। তাড়াতাড়ি চলো বসন্ত, পাগলামি করো না, চলো। কি কেমন লাগলো? দারুণ দারুণ দাদু, দারুণ লাগলো। দাদু থামলো। বৃষ্টির তোড়টা একটু কমে এসেছে এখন। হ্যারিকেনটা আরেকটু উস্কে দিয়ে দাদু বলল, এবার সে রাতে ঠিক কি হয়েছিল সেটা বলতে পারো একটা রহস্যই থেকে গেল। ওই যে বললাম, কাউকেই আমি ভূতে বিশ্বাস করতে বলি না, নিজেও যে মানি সেটাও বলো না। তবে যা ঘটেছে শুধুই সেইটুকু বললাম তোমার। আমার সব গল্পই সত্যি, বুঝলে? সব গল্পই সত্যি। শুনলেন আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের গল্প অবলম্বনে ভূত পেতনির কথা। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্প পোস্টার ডিজাইনে রূপ, স্পেশাল এফেক্টসে মলয়, সাউন্ড ডিজাইনে শুভ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। গল্পটি শুনে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।